এই ঢাকা 5 ডেমরা যাত্রাবাড়ি অঞ্চলকে একটি আদর্শ এলাকা হিসেবে আমরা গঠন করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের সামাজিক কিছু অপরাধের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। আমাদের ডেমরা এই অঞ্চলে আমরা মাদক মুক্ত একটা সমাজ চাই, সাদাবাজ মুক্ত একটা সমাজ চাই। দৈনিক নয়া দিগন্তের আয়োজনে আজকের আমার এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং পাঠকবৃন্দ, শুভানুধ্যায়ীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 5 যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলীর একাংশের সংসদ সদস্য পদপ্রার্থী। আমার আসন এলাকাটা 48 নাম্বার ওয়ার্ড থেকে 48, 49, 50, তারপর হচ্ছে 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 এই 12টি প্রশাসনিক ওয়ার্ড। আমাদের ভোটার আমরা খসড়া দেখেছি তখন 4,16,000 প্লাস। চূড়ান্ত তালিকা এখনো আমরা পাইনি, আমরা পেয়ে যাব আশা করি। আমাদের আসন এবং এই অঞ্চলটি বাস্তবিক অর্থেই ঢাকার প্রবেশদ্বার। 4টি বিভাগের লোক যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করে: চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা। এই আসনটির অবস্থান আপনারা তো সবাই জানেন। যাত্রাবাড়ি আন্দোলন সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা যাত্রাবাড়ি, ডেমরার এই অঞ্চলের অবহেলিত বলা যায়, নাগরিক সুবিধা বঞ্চিত আমাদের আসন। আমাদের আসনের বিগত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 15.5 বছরে আমাকে এই আওয়ামী স্বৈরাচার মামলা হামলা দিয়ে আমাদেরকে পর্যদস্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতা আমাকে 9 বার জেলে যেতে হয়েছে, গুম হয়েছি এবং 853 দিন জেলে থাকতে হয়েছে। আমরা এই মাঠে ছিলাম, এই আন্দোলন এলাকা সকল মানুষের সাথে ছিলাম। যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এই পর্যন্ত এবং ঢাকাতে প্রত্যেকটি আন্দোলনে আমরা সরাসরি নেতৃত্ব দিয়েছি। জুলাই বিপ্লবে সম্মুখ যুদ্ধে আমরা লড়েছি এবং আমি নিজে আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। আমরা এই অঞ্চলের মানুষের পরিবর্তনে, সামাজিক সকল কর্মকাণ্ডে এবং এলাকার সমস্যা নিরসনে আমরা ভূমিকা রাখছি। জুলাই বিপ্লবের পূর্বে আমরা এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বিশেষ করে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য দাম কমানোর জন্য এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করেছি, তখন আমরা ফ্যাসিবাদের তাদের নির্যাতনের শিকার হয়েছিলাম। এলাকার সমস্যা সমাধানে আমরা যখন কোনো স্টেপ নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা গ্রেপ্তার হয়েছি। তারপরও কোভিড থেকে শুরু করে আমরা সকল সময়ে সামাজিক সকল কর্মকাণ্ডে এবং মানুষের সমস্যা সমাধানে এবং মানুষের দারিদ্র বিমোচনে মানুষের পাশে দাঁড়িয়েছি। ক্ষুধা নিবারণে মানুষের খাদ্য বিতরণ করেছি এবং কোভিডের সময় আমরা ঔষধ বিতরণ, মানবিক সেবা আমরা পৌঁছে দিয়েছি এলাকার মানুষের জন্য। আপনারা জানেন আমাদের এই অঞ্চলটি একেবারেই অবহেলিত, নাগরিক সুবিধা বঞ্চিত। জুলাই বিপ্লবের পরে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে আমরা বেশ অনেকগুলো রাস্তা আমরা করেছি এবং অনেকগুলো রাস্তা চলমান আছে। সিটি কর্পোরেশন সহযোগিতা করেছে অনেকগুলোতে, এখনো সেই প্রক্রিয়া অব্যাহত। নাগরিকদের
যাতায়াত চলাচল উপযোগী বেশ কিছু কাজ আমরা করেছি। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে হাজারো নির্যাতন নিষ্পেষণ আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে আমরা দাঁড়িয়েছি। বিশেষ করে আমাদের খাদ্য বিতরণ কর্মসূচি, তারপরে আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ কর্মসূচি এবং শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরণ। আমি আমার এলাকায় অনেকগুলো মন্দির, আমি নিয়মিত এগুলো আমাদের কর্মকাণ্ডের অংশ। আমরা অমুসলিমদেরকেও আমরা শীত বিতরণ সহ শীত বিতরণের শীতের কর্মসূচিতে আমরা বস্ত্র বিতরণ করেছি, শীতের কাপড় বিতরণ করেছি। আমাদের এই এলাকার মানুষ জানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এবং আমরা কি ভূমিকা রেখেছি। আমার কাছে 78 জন শহীদের তালিকা আছে, 154 জন আহত পঙ্গুত্ব বরণকারী শহীদ, এই জুলাই যুদ্ধে শহীদ এবং আহতের তালিকা টোটাল 252 জনের পরিবার আমাদের। আমরা প্রত্যেকের সহযোগিতা করেছি। প্রথমে 78 জনকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি নগদ। যারা আহত তাদেরকে আমরা পুরো চিকিৎসা ব্যয়ভার বহন করার চেষ্টা করেছি। আমাদের এই কাজটি এখন অব্যাহত। আমরা মনে করি জামায়াত ইসলামীকে জনগণ মূল্যায়ন করবে, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে মূল্যায়ন করবে এবং আমাকে জনগণ মূল্যায়ন করবে। অতীতের অভিজ্ঞতা, বাস্তবতা এবং আমরা কখনো কোনো অন্যায়ের সাথে, কোনো সাদাবাজির সাথে, কোনো সন্ত্রাসের সাথে, কোনো মাদকের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা এইগুলো বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। জামায়াত ইসলামী যদি এখানে কোন অপরাধের সাথে জড়িত থাকতো, কোনো অন্যায়ের সাথে, কোনো ইফটিজিং, মাদক, চোরাচালানি অথবা সামাজিক অপরাধের সাথে জড়িত থাকতো, তাহলে জনগণ আমাদেরকে রিসিভ করতো না, আর আমরাও জনগণের কাছে আসতাম না। আমরা মনে করি জনগণ, আশা করি আগামী 2026 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে ব্যাপকভাবে দাঁড়িপাল্লাকে তারা বিজয়ী করার জন্য তারা উন্মুখ হয়ে আছে, তারা বিজয়ী করবে ইনশাল্লাহ। এবং আমি অলরেডি গণসংযোগ করছি, যেখানে যাচ্ছি আমার প্রত্যাশার জায়গা থেকে তার থেকেও আমার প্রাপ্তি বেশি আলহামদুলিল্লাহ। জনগণ, ছাত্র, যুবক, তরুণ, সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সকলে ব্যাপকভাবে আমাদের সমর্থন জানাচ্ছে। আমরা আশা করি জনগণ আমাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমাদের এখানে যে সমস্যা আমরা দেখতে পারি, একটা তো হচ্ছে আমাদের জলাবদ্ধতা। ডিএনডি বাঁধের ভিতরে আপনারা জানেন এই জলাবদ্ধতা একটা বিষয়। তারপরে আসলে উন্নয়নের ছোঁয়া যেটা বলে, উন্নয়ন এখানে যায় নাই। এই উন্নয়নটা হচ্ছে আমাদের রাস্তাঘাট, দৃশ্যমান উন্নয়ন। আমাদের জনগণ যেটা বুঝে সেটা হচ্ছে রাস্তাঘাট পাকা থাকবে। আমরা ক্যাপিটাল সিটিতে বসবাস করছি, হয়ারাজ এখানে দিনের দিন না, বছর না, বছরের পর বছর এখানে রাস্তাঘাটের কোনো উন্নয়ন এখানে নেই। একজন রিক্সাওয়ালা আমাকে বললো, আমি ক্যাম্পেইনে গেলাম, বলল ভাই এখানে এই রাস্তা দিয়ে আমি দীর্ঘ 20 বছর রিক্সা চালাই, কিন্তু গত 17-18 বছর আওয়ামী ফ্যাসিবাদের সময় এখানে একটুও আপনার এখানে এক টুকরি আপনার কঙ্কর কেউ পালায় নাই। কেন? এখানে আগে কিন্তু এমপি ছিল, এখানে কাউন্সিলর ছিল। এখানে সর্বোপরি আসলে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত। আমাদের সমস্যা হচ্ছে রাস্তাঘাট, আমাদের সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, আমাদের সমস্যা হচ্ছে মাদক, ইফটিজিং। এটা একটা সামাজিক অপরাধ। আর রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। আমরা মনে করি এই অঞ্চলকে যদি পরিকল্পিত গড়ে তুলতে হয়, এখানে কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রীরা যে মাদকাসক্ত হচ্ছে, এখানে খেলার মাঠ নেই। এটা আমরা চিহ্নিত করেছি, দেখছি খেলার মাঠ নেই। তারপরে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা। আমাদের ডেমরা, যাত্রাবাড়িয়া এখানে সরকারি কোনো হসপিটাল নেই। একটা হসপিটাল মা ও শিশু হাসপাতাল আছে, এটা আমাদের একেবারে ঢাকা 4-এর প্রান্ত সীমায়, আমাদের ঢাকা চট্টগ্রাম রোডের দক্ষিণ পাশে অবস্থিত। আমাদের জন্য একটু যাতায়াত খুবই কঠিন। আমাদের এখানে হসপিটাল নেই, খেলার মাঠ নেই, একটা বিশ্ববিদ্যালয় নেই, সরকারি কলেজ নেই। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে, জনগণের যে সমস্যাগুলো আমরা
আপনাদের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করছি। এবং আমরা মনে করি এই সমস্যাগুলো সমাধানের জন্য এখন দরকার হচ্ছে উদ্যোগ, দরকার হচ্ছে আপনার শিক্ষিত, যোগ্য, আন্তরিক, ত্যাগী এবং সৎ নেতৃত্ব। এই সৎ নেতৃত্ব যদি নির্বাচিত হতে পারে তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। অতীতে আমরা দেখেছি অনেকে এসেছে, আরো কয়েকটি সমস্যা আমি আপনাদেরকে বলি। অতীতে অনেকে এসেছে কিন্তু এই সমস্যাগুলো তারা সমাধান করেনি। স্বাধীনতার 54 বছর, আমাদের 80-র দশকে বাংলাদেশের অর্থ উপার্জনের, আমরা বলতাম অর্থকরী ফসল হচ্ছে পাট। আমাদের এখানে দুটি জুট মিল আজ বন্ধ, করিম জুট মিল এবং বাওয়ানি জুট মিল। এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হতে পারে। সিস্টেম লস, বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ। আমরা মনে করি এই এলাকার মানুষের যদি আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হয় তাহলে এই মিলগুলো খুলতে হবে এবং এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে। আমরা হসপিটাল, ইউনিভার্সিটি এবং কলেজ সহ, খেলার মাঠ সহ এই মৌলিক বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। আর যোগাযোগ ব্যবস্থা তো স্বাভাবিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সে উন্নয়ন জনগণের দোরগোড়ে পৌঁছাতে হলে সকল রাস্তাগুলো পরিকল্পিত করতে হবে। নগরায়নটা হচ্ছে এখানে অপরিকল্পিত। এই পুরান ঢাকা এখানে আগে ছিল, আপনারা জানেন, এখানে ছিল মাতোয়াইল ইউনিয়ন, এখানে ছিল ডেমরা ইউনিয়ন, সারুলিয়া ইউনিয়ন। এখানে আগে ইউনিয়ন থাকার কারণে আমরা বলছি ইউনিয়নের কারণে সেই মানের এখানে বাজেট যায় নাই, এখানে উন্নয়ন হয় নাই। 2017 সালে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার পরও এখানে না সিটি কর্পোরেশন কাজ করেছে ওই মানের, না সংসদ সদস্যরা কাজ করেছে। আমরা আশা করি আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের 5 বছর লাগবে না, তার পূর্বে আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমি একটা জিনিস বলি, রাষ্ট্র যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সেই রাষ্ট্রই দুর্নীতি দমন কমিশন করে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার গাড়িতেই আপনার দুর্নীতির তথ্য পাওয়া যায়। দুর্নীতির কর্মকর্তা যারা দুর্নীতি করেন সেই কর্মকর্তারা আবার দুর্নীতিতে জড়িয়ে থাকেন। আমরা মনে করি যেমন কয়েকটি বিষয়, মাদক বলা হয় মাদক প্রতিরোধ, মাদক নির্মূল, মাদক নিয়ন্ত্রণ, সর্বশেষ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা দুর্নীতি, মাদক এগুলো বন্ধ করার জন্য আমরা এমন কিছু কর্মসূচি নিব বলতে আমাদের সহজ কর্মসূচি। নৈতিক মানুষ যদি সেই জায়গায় যদি আমরা দিতে পারি, সৎ মানুষ যদি দিতে পারি, আর সরকার যদি মাদকের লাইসেন্স না দেয় তাহলে মাদক বন্ধ হবে। সরকার যদি আমদানি রপ্তানি বন্ধ করে তাহলে মাদক বন্ধ হবে। আমাদের সরকার আমাদের যুক্তি দেয় মাদকের মাধ্যমে আমরা রাজস্ব পাই। এই রাজস্ব আমরা অন্য খাতে আহরণ করব, মাদক থেকে আমরা কোনো রাজস্ব আহরণ করব না। যারা আজকে মাদক সেবী, যারা আজকে ইপটিজিং করে, যারা সমাজে বখাটে, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং এদের জন্য নতুন কর্মসূচি দিতে হবে। আর এগুলো বন্ধ করতে হলে এগুলো মূলত রাজনৈতিক সদিচ্ছা দরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার যদি সিদ্ধান্ত নেয় এই মাদক, ইপটিজিং এগুলো সব বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আমাদের সম্মানিত আমিরে জামাত গতকালকে দেখছেন 10 ডিসেম্বর দুর্নীতি দিবস প্রতিরোধ দিবস উপলক্ষে আপনার বক্তব্য দিয়েছে। আমরা দুর্নীতিকে জিরোতে নামাবো ইনশাল্লাহ। আকাশ চুম্বি দুর্নীতিকে আমরা মাটিতে নামিয়ে আমরা থামবো ইনশাল্লাহ। এর আগে আমরা থামবো না। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না এবং যিনি দুর্নীতি করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি একটি কথা বলি আপনাদেরকে, আপনার রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় সে আইন মানতে নাগরিকরা বাধ্য। রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে, কিন্তু রাষ্ট্রের সহযোগিতার জায়গা থেকে যদি নাগরিকদেরকে সেই পরিমাণ আপনার অধিকার যদি আমরা না দিতে পারি, নাগরিকের সুবিধা যদি নিশ্চিত করতে না পারি, বিকল্প যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে এই অপরাধ থেকে, এই অপরাধ প্রবণ সমাজকে আসলে আলোর পথ দেখানো যাবে না। আমরা নিশ্চিত আমরা সে আলোর পথ দেখাতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কাজটি করেছেন
আমরা ভালো কাজে সহযোগিতা এবং খারাপ কাজে কখনো সহযোগিতা করা হবে না। রাষ্ট্র সেটা যদি অ্যাসিস্ট্যান্স করে, সেটা যদি সহযোগিতা করে, আমি নিশ্চিত আমাদের রাষ্ট্রের সকল মানুষ খারাপ নয়। আমরা যদি কর্মসূচি নিতে পারি, সরকার এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ দুর্নীতি জিরোতে আনতে পারবো ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী এবং দেশপ্রেমিক কিছু দল আজকে একসাথে আন্দোলন করছে। আন্দোলনরত 8টি দল এখন মাঠে আছে। জামায়াত ইসলামী এবার আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। এই সমঝোতা হবে যেখানে যিনি যোগ্য, দল যেখানে তার কর্মকাণ্ডে এগিয়ে, আন্দোলন সংগ্রামে তার ভূমিকা, অভিজ্ঞতা, প্রজ্ঞা, স্যাক্রিফাইস সব কিছু মূল্যায়ন করে দল সঠিক সিদ্ধান্ত নেবে। জামায়াত ইসলামী এবং অন্যান্য যে ইসলামিক দল যেগুলো আছে, দেশপ্রেমিক দল আছে, আমরা মনে করি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তাদের কাছে মাঠ জরিপ আছে। আমাদের সংগঠন, আমরা মনে করি এখানে জামায়াত ইসলামী সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে, আমরা দেশ স্বাধীন হওয়ার আগে আমরা এখানে কাজ করছি। জামায়াত ইসলামীর আজকে 85 বছরের জামাত। 1979 সালে জামায়াত ইসলামী যখন অফেন কাজ করে, তখন এই যাত্রাবাড়ি ডেমরা জামায়াত ইসলামী তখন থেকে অনেক শক্তিশালী আলহামদুলিল্লাহ। আমাদের বিগত আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী আন্দোলনের মূল স্টার্লিং গ্রাদ ছিল যাত্রাবাড়ি। আমরা সকল আন্দোলন সংগ্রামে আমাদের জনশক্তি, আমাদের এলাকাবাসী, সকল সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা তাদের প্রতিরোধ করেছি। আমরা মনে করি জামায়াত ইসলামী এখানে বিজয়ী হওয়ার জন্য যতগুলো শর্ত দরকার, আমরা মনে করি এখানে সকল শর্ত ফুলফিল করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক জনগণকে নিয়ে দাড়িপাল্লার প্রতীক যাত্রাবাড়ি ড্যামরাতে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকল জনগণ আমাদেরকে সেভাবে সাড়া দিচ্ছে আমাদের ক্যাম্পেইনে। বিগত আমরা শুধু 1 বছরে ক্যাম্পেইন করছি না, আমাদের সংগঠন বিগত 15.5 বছরই এই মাঠে ছিল, সাধারণ নাগরিকদের সাথে সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সকল মানুষকে নিয়মিতই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী এবং খুবই আশাবাদী আমরা এই অঞ্চলের দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্য হচ্ছে, আমি মনে করি এখন আমরা নয়, এখন হচ্ছে আমরা ভোটার। আমরা একা নই। আজকে 18 কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের বিশাল সুযোগ এসেছে তাদের সঠিক নেতৃত্ব বাছাই করা এবং নির্বাচন করা। আমরা মনে করি আপনারা অতীতে আপনাদের যোগ্য, দক্ষ, সৎ, এফিসিয়েন্ট লিডারশিপ আপনারা সার্চিং করতে পারেন নাই। বিগত 1 বছর আপনারা দেখেছেন কারা মাঠে ছিল, কারা বিগত 17 বছরে নির্যাতিত ছিল। আপনারা সেই নিরিখে কারা সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে, এটা ভোটাররা বিবেচনা করবে। আমাদের ভোটাররা যেমন সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে সচেতন ভোটার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে আমাদের ছাত্ররা পরিবর্তন করেছে, আমরা মনে করি আমাদের তরুণ ইয়ং জেনারেশন, নারী, মা, বোনেরা, খালারা যিনি যেখানে আছেন, আপনারা নতুন বাংলাদেশে নতুন ভাবে নতুন রাজনীতি চালু করতে হলে নতুন সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আসুন এই পরিবর্তনে আপনিও অংশীদার হন এবং আপনার একটি ভোটে বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হবে, নতুন সভ্যতার সূচনা হবে, নতুন দিগন্ত উন্মোচিত হবে। আর সেই দিগন্ত হচ্ছে সত্য সুন্দর একটি বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, সৎ নেতৃত্বের বাংলাদেশ। আমি মনে করি আমি দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের কাছে এই আহ্বান যারা আজকে পাবেন, সেই আহ্বান আপনারা সাড়া দিবেন, এটাই প্রত্যাশা।